সীমাদি টিনুর বিশাল বড় ক্ষতি করে দিল বন্ধুরা, বিশাল বড় সর্বনাশ করে দিল। তো আমি এমনি কেন বলছি, কি এমন করলো সীমাদি, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি। চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, সীমাদি সীমাদি টিনুর বিশাল বড় সর্বনাশ করেছে। আর আমি এমনি কেন বলছি, কি এমন হলো, প্লিজ ভিডিওটা ফুল দেখো, তারপর কিন্তু মন্তব্য করবে, সবটা তোমরা বুঝতে পারবে। এবার প্রথম থেকে তোমাদের কাছে কিছু কথা বলি বন্ধুরা। সন্দীপকে যারা চেনো, যারা প্রথম থেকে তার ব্লগ দেখছো, তারা সবাই জানো যে সন্দীপ কিন্তু একটা গ্রামের ছেলে। আর সত্যিকারই সে কিন্তু প্রচুর লাজুক। যেমন সে ক্যামেরার সামনে এখন কথা বলছে, যতটা কথা বলতে পারছে, সে পরিস্থিতির চাপে বলতে পারো, সময় সাপেক্ষে সে বাধ্য হয়ে এই ক্যামেরার সামনে বলতে 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 এখন দেখবে, তবুও কখনো কখনো দেখবে অনেক কথা সে, কথা বলতে গিয়ে মানে একটু হকচুকিয়ে যায়, একটু কথা বলতে গিয়ে সে মানে ততলে যায়। কথাগুলোর মধ্যে মনে হচ্ছে যে কথাটা বলতে গিয়ে সে ভাবছে, মানে কি বলবো এই ধরনের ওর মধ্যে কিন্তু আছে। কারণ সন্দীপ কিন্তু কোনো দিনই এই ছেলের মতো, ফান্টুস ছেলের মতো, বা যখন টিনু তার বাড়িতে ছিল তখন কিন্তু টিনু ওই হোস্ট ছিল, আর সন্দীপ কিন্তু খুব মাঝে মধ্যে ক্যামেরার সামনে এসে কথা বলতো। আর সন্দীপ কখনো এমনি মনে করেনি যে আমাকে ক্যামেরার সামনে মানে ফিটফাট থাকতে হবে, টিপটপ থাকতে হবে, আমাকেও মানে যাতে আমাকেও মানুষ ভালোবাসুক। ওই সবসময় কিন্তু সব কিছুতে বউকে আগিয়ে দিয়েছে বন্ধুরা। কারণ ওই কোনোদিন ভাবেইনি যে আমাকে এই দিনটা দেখতে হবে, যেই দিনটা এখন তাকে বর্তমান দেখতে হচ্ছে। তো সেই ছেলেটা আমরা সবাই জানি, যারা সন্দীপকে ভালোবাসো বা প্রথম থেকে ব্লগ দেখছো তারা জানো যে সন্দীপ কিন্তু লাজুক আর প্রচুর শান্ত স্বভাবের ছেলে। প্রত্যেকটা পদক্ষেপ সে ভেবে চিনতে নেই। ইভেন সে কথা বলতে গেলে, ওই যে বললাম না, বারবার ভেবে চিন্তে কথা বলে, আর কিছুটা ক্যামেরার সামনে সে লজ্জা বোধ করে। তারপরে বলি বন্ধুরা, এই যে এখন ব্লগিং করছে সন্দীপ, তাই না, ব্লগিং এখন ঠিকঠাক করছে, কিন্তু তবুও দেখবে যে সন্দীপ অনেক কথা বলে, ওর মুখ চোখ দেখলে মনে হবে একটু হাসি পাবে যে সন্দীপ কথাগুলো বলছে ঠিকই, কিন্তু মানে কনফিডেন্টলি বলতে পারছে না, মানে কথাগুলো বলতে গিয়ে মনে হচ্ছে যে কী বলবো এই ধরনের একটা ভাব। যার জন্য কিন্তু অনেক সময় সীমাদি কিন্তু ওর বাড়িতে থাকলে, মানে সন্দীপের বাড়িতে থাকলে সীমাদি কিন্তু গাইডেন্সে মানে গাইড করে, যে বলো এভাবে এভাবে বলো, কারণ দিদির মতো। এবার তোমাদেরকে বলি সীমাদির সম্পর্কে কিছু কথা বলি বন্ধুরা। সীমাদি, কবে থেকে সীমাদিকে আমরা সন্দীপের বাড়িতে দেখেছি বলো তো? যখন কিন্তু সন্দীপের বাড়িতে ওর বউ, ঠিক আছে, সন্দীপের বউ, যে এখনও লিগালি কিন্তু কোনো সম্পর্ক নেই, সেই বউ যখন ওর বাড়িতে থাকাকালীন পরকীয়া করলো, সন্দীপের বাড়িতে সন্দীপের থেকে লুকিয়ে পরকীয়া করে ছেলেটার সাথে 2 মাসের মধ্যে, মাত্র 2 মাসের মধ্যে সেক্সুয়াল চেটিং করে, তখন কিন্তু সীমাদির সাথে সন্দীপের কোনো কানেক্ট ছিল না। যখন মেয়েটা মানে টিনু সন্দীপের বাড়ি থেকে বের হয়ে চলে যায়, ঠিক আছে, সেই ছেলেটার সাথে সন্দীপের মানে ওর চ্যাটিংয়ের মাধ্যমে সন্দীপের কাছে হাতে নাতে যখন ধরা পড়ে তার পরকীয়াটা, তখন কিন্তু তাদের মধ্যে যা হয়েছে আমরা রেকর্ডিংয়ে সেটা শুনেছি। আর তারপরে কিন্তু টিনু যখন বাপের বাড়ি চলে যায় বন্ধুরা, তখন কিন্তু সন্দীপ একটা রাত্রেবেলা ভিডিও দিয়েছিল, তাই না, তোমাদের মনে আছে আশা করি। আর সেই ভিডিওটা কিন্তু এখন নেই, এখন ডিলিট করে দিয়েছে সন্দীপ। তো সেই ভিডিওটা দেওয়ার পর কিন্তু আমরা সবাই ব্যাপারটাকে নিয়ে একটু ছিলাম যে ব্যাপারটা কি, টিনুকে নিয়ে এই ধরনের কথা কিন্তু আমরা কেউ বিশ্বাস করতে পারিনি প্রথম, কেউ কেউ না। কারণ আমরা কোনোদিনও টিনুকে নিয়ে এই ধরনের চিন্তাভাবনা বা এই ধরনের কিছু তার মধ্যে দেখেই নি। তাকে সবসময় মনে করতাম যে একটা সুন্দর বন্ডিং ফ্যামিলি সন্দীপের বাড়িতে, যেখানে শাশুড়ি, বৌমা, শ্বশুরমশাই, স্বামী, ওই ছোট্ট বাচ্চাটা সবাই মিলে খুব সুন্দর করে থাকে, তাই তো। তো সেই ফ্যামিলি যখন এই ঘটনাটা ঘটে, ইভেন সন্দীপও কিন্তু সেই মেয়েটার সাথে সবসময় থাকছিল, অথচ সন্দীপও কিন্তু কোনোদিনও বুঝতে পারেনি বন্ধুরা। তো তারপরে যখন টিনু বেরিয়ে যায়, ঠিক আছে, যখন সন্দীপ ভিডিওটা দেয়, তার কিছুদিন পর ইভেন সীমাদি যখন ওখানে যায়, সীমাদি কিন্তু একটা ভিডিও করে বলেছিল যে তোমরা যদি চাও তোমরা বলো, আমি কি যাব সন্দীপের বাড়িতে, ওখানে আপডেট নিয়ে আসবো যে কেমন মানে কি হয়েছে, কেমন অবস্থায় আছে ওরা, বা সত্যি কি ঘটনা ওদের গ্রামে গিয়ে আমি জানবো, এই ধরনের কিন্তু কথা সীমাদি কিন্তু একটা ভিডিওতে বলেছিল। তখন কিন্তু ভিউয়ার্সরাই তাকে কমেন্ট করে বলেছিল যে হ্যাঁ তুমি যাও, তুমি আপডেটটা নিয়ে আসো। কারণ যখন মন্দিরের ব্যাপারে ঘটনাটা ঘটে বন্ধুরা, তখন কিন্তু সীমাদি গেছিল, তো সীমাদি কিন্তু সেখানকার ভিডিও করে নিই যে মন্দিরের বাড়িতে, সেটা কিন্তু সে দেখিয়েছিল যে আমি মন্দিরের বাড়িতে যাচ্ছি। ইভেন সেখানকার গ্রামের থেকে ঘটনাটা জেনেছি যে সত্যি তাদের মধ্যে মন্দির আর সোমনাথের মধ্যে ঝামেলাটা হয়েছে।
তারপরে কিন্তু এই যে সন্দীপের ব্যাপারে যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু সীমাদি সেটাকে যাচাই করার জন্য বা পুরোপুরি ব্যাপারটাকে জানার জন্য কিন্তু সন্দীপের বাড়িতে যায়। আর যেদিন সন্দীপের বাড়িতে সীমাদি গেছে আমরা দেখেছি, সীমাদি লাইভও করেছে, মনে হয় রাস্তায় লাইভ করেছিল। আর ওর বাড়িতে যখন যখন গেছিলো তখন কিন্তু সন্দীপ বাড়ি থেকে বের হয়ে অন্য জায়গায় চলে গেছিলো, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে সন্দীপ কিন্তু তার কাছ থেকে পালিয়ে মানে বাঁচতে চেয়েছিল, যে কারোর সাথে কথা বলবো না, কে কী থেকে কী বলে দেবো বা যাই হোক কোনো ব্যাপারের জন্য সন্দীপ কিন্তু সীমাদির সাথে সেদিন কথা বলেনি। সীমাদি কিন্তু নিজের নাম্বার সন্দীপের মাকে দিয়ে এসেছিলো, বলেছিল যদি সন্দীপ আসে এই নাম্বারে যোগাযোগ করতে বলবেন, ঠিক আছে। তো তখন কিন্তু সীমাদি সন্দীপের নাম্বারটাও কিন্তু নেয়নি। তারপরে আস্তে আস্তে ধীরে 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 সীমাদি আবার যায়, সেই মাধ্যমে সন্দীপের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। কারণ সন্দীপ কিন্তু যেই পর্যায়ে তখন ছিল, সন্দীপ কিন্তু ভিডিও তো করার মতো পর্যায়ে ছিলই না, তারপরেও সন্দীপ কিন্তু প্রচুর ভয়ে ছিল বন্ধুরা, বুঝতে পারলে। আর তোমাদেরকে প্রথমেই বললাম যে সন্দীপ কিন্তু লাজুক ছেলে, যার জন্য ওর পাশে একটা ঢাল হয়ে এমন একটা মানুষের দরকার ছিল, যেই মানুষটা ওকে মনোবল দিবে প্লাস ওকে সাহস দিবে। মনের দিক থেকে জোরটাও প্রচুর প্রয়োজন ছিল সন্দীপের। আর এই যে ব্লগিং করার জন্য একটা যে কনফিডেন্ট, ঠিক আছে, যে তুমি পারবে তুমি পারবে, তুমি লড়াই করো, বুঝতে পারলে। তো এই সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই সীমাদি। এই আমি মনে করি সীমাদি যে এখন সম্পর্কটা বহন করছে না, ভাই বোনের সম্পর্কটা, সত্যি সত্যি একটা মানে ভাই বোন তো মানে না, মানে সীমাদি যথেষ্ট বড় সন্দীপের থেকে, তো সীমাদি কিন্তু একটা গুরুজনের মতো ওর পাশে আছে। ভাই করে বলে, ঠিক আছে, দিদি দিদি বলে সীমাদিকে, কিন্তু সত্যিকারই সীমাদির ছেলের মতো বয়সী ওই সন্দীপ, মানে কম বেশি অমনি, ঠিক আছে, সীমাদি ওকে ছেলের মতো মনে করে বলেই কিন্তু সীমাদি একটা মানুষ, ভাবো তো বন্ধুরা, শুধুমাত্র ভিউজের জন্য প্রত্যেকবার দৌড়ে দৌড়ে যাবে ওর বাড়িতে। আর একটা জায়গায় বারবার গেলেই কি ভিউজ আপ হয়ে যাবে যদি ওর মধ্যে কোনো সততা না থাকে? একটা মানুষ দৌড়ে দৌড়ে একটা বড় ক্রিয়েটারের বাড়ি বারবার যাবে, আর তারা কি এতটাই বোকা যে এই মানুষটার আসল রূপটা তারা বুঝতে পারবে না? একটা মানুষ বারবার তার বাড়ি যাবে যদি সত্যি স্বার্থ থাকতো। দেখো, একটা ক্রিয়েটার যখন একটা ক্রিয়েটারের বাড়ি যায়, ঠিক আছে, তখন কিন্তু ভিডিওটা করে কেন বলো তো? কারণ প্রমাণ তো অবশ্যই, প্লাস ভিউজ। আমরা যখন ভিডিও করি, ভিডিও যখন আমরা দিই, তো অবশ্যই আমাদের জন্য ভিউজটা ম্যাটার রাখে। তার মানে মনুষ্যত্বটা কি আমাদের মধ্যে নেই? এই যে আমরা সন্দীপের হয়ে ভিডিও করছি কেন? সন্দীপের মধ্যে সততা দেখেছি, সন্দীপের মধ্যে একটা সহজ সরল একটা ওর মধ্যে মানে কি বলবো লিমিটেশন আছে, যে না কোথায় থেকে আমাকে কি বলতে হবে, কিভাবে আমাকে চলতে হবে, প্রত্যেকটা জিনিসের মধ্যে ওর মধ্যে লিমিট আছে, প্লাস সততা আছে। সন্দীপ যেটা করেছে সেটা প্রত্যেকটা ছেলে এই কাজটাই করতো বন্ধুরা, বুঝতে পারলে। আর যারা বউ ভেড়ুয়া বলতে পারো, বা যারা বউকে একদম কি বলবো অন্য পরপুরুষের সাথে 4 দিন ঘুমিয়ে লোক, তারপরেও বউ আসলে বউকে আবার ঘরে ঢুকিয়ে নিবে, এটা হলো গিয়ে অন্য ছেলে। কিন্তু সন্দীপ কি বলতো, সন্দীপ যে বলে না, সন্দীপ নিজে বলেছিল না, যে যাকে আমি একবার থুতু দিয়ে দিই, যেই থুতু আমি একবার ফেলে দিই সেই থুতুকে আর আমি চাটতে যাই না, এই ধরনের কথা কিন্তু একটা সন্দীপ বলেছিল। তো তারপরে বলি বন্ধুরা, আমি বলতে বলতে অন্য সাইডে চলে যাচ্ছি। সীমাদি সীমাদি যখন ওর বাড়িতে যায়, ওকে মানে কি বলবো মনোবল মানে একটা মনের যে একটা সাহস, সেটাতে কিন্তু সন্দীপকে দেই। সন্দীপের পরিবারের সাথে কথা বলে আস্তে আস্তে সুন্দর একটা ফ্যামিলি বন্ডিং তাদের মধ্যে তৈরি হয়। এই যে সীমাদির বাড়িতে ওরা আসছে, ওরা যাচ্ছে, সবাই কি পারবে যেতে? সবাই পারবে না। আমি কি পারবো? আমাকে হুট করে বললে আমি যেতে পারবো না? এটা যাওয়ার জন্য কিন্তু একটা মানে কি বলবো, একটা মানুষের একটা মানে মানে মনের দিক থেকে একটা প্রিপারেশন লাগবে, প্লাস মেনটেন করে সব কিছু মেনটেন করে এক জায়গা থেকে এক জায়গা যাওয়া, সেখানে খরচ, ঠিক আছে, খরচ অবশ্যই লাগে। যে বারবার টোটো করে রিজার্ভ করে যাচ্ছে, সেখানে কি খরচ হচ্ছে না? আর একটা মানুষের বাড়ি যাওয়া চারটেখানি কথা নয় কিন্তু সবসময়, ঠিক আছে। আর সন্দীপরা যদি বুঝতে পারতো না যে এই মানুষটা শুধুমাত্র ভিডিও করার জন্য আসছে আমাদের বাড়িতে, তাহলে কিন্তু কোনোদিনও ওকে বাড়িতে বারবার অ্যালাউ করতো না। এই যে সীমাদি ওর বাড়িতে গেলে সন্দীপ কতটা খুশি হয়ে যায়, আমাদের বাড়িতে একটা গেস্ট আসছে, সীমাদি আসছে, ওই যে কৃষাণু বলে পিপি আসছে, পিসি আসছে, পিতি পিতি, এগুলো সত্যি কিন্তু বিরাট বড় পাওনা, যেটা ওই দালাল ঢেমনি বুঝবে না। বলে দালাল ঢেমনি ওই পবিত্র সম্পর্কটাকে, ওই ভাই বোনের পবিত্র সম্পর্কটাকে কি বলছে, যে ভাই ভাতারি, মানে এই ঢেমনিকে না চারাত 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 করে শট করে মারা উচিত এই দালাল ঢেমনিকে, বুঝতে পারলে। যে যেমনি সে সেমনি চিন্তা ভাবনা করে। ওই জন্য দালাল ঢেমনি একটা ভাই বোনের সম্পর্ক যে দেখতে পাচ্ছে, একটা পবিত্র সম্পর্ক, ঠিক আছে, যেখানে সীমাদি বারবার বলছে মানে গলা বাজিয়ে যে আমার ওটা ছেলের মতো, আমি ওকে ভাই বলি ঠিকই, কিন্তু ওই আমার ছেলের মতো, ওই আমার থেকে অনেকটা ছোট, ঠিক আছে। তো এই সম্পর্কটাকে নিয়েও ওই দালাল ঢেমনি খারাপ বলছে। তাছাড়াও টিনু
টিনু, ঠিক আছে, টিনু কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে প্রচুর প্রচুর ওর মাথা ব্যথা, যার জন্য টিনু, এবার বলি তোমাদেরকে যে টিনু, টিনুর কি কি বিশাল বড় এই সীমাদি ক্ষতি করলো, সীমাদি কি বিশাল বড় টিনুর ক্ষতি করেছে বন্ধুরা। তোমাদেরকে মনে করিয়ে দিই, গতকালকে যখন টিনু একটা ব্লগ দিয়েছিল, সেখানে কিন্তু ব্লগটা 12টার থেকে, হ্যাঁ দুপুর 12টা থেকে শুরু করেছিল। কেন কেন বাড়িতে কি এমন কাজ ছিল যে টিনু সারা দিন ব্লগ শুরু করতে পারেনি, একবারে 12টার দিকে মানে ব্লগিংটা শুরু করেছে? কেন? সব কাজকর্ম কি ওকেই করতে হতো বাড়িকার, না করতে হচ্ছে কোনটা, না বাড়িতে সে ছিলই না, ওই গুটকাখোরের সাথে ওই অন্য কোথাও ছিল? কোনটা বন্ধুরা? তোমাদের মনে ডাউট হচ্ছে না যে একটা ব্লগার, হ্যাঁ ওর বাড়িতে একটা কী বলবো একদম ভরপুর কন্টেন্ট যুক্ত একটা ঘটনা ঘটছে ওর বাড়িতে, সেটা শ্যুট করবে না? যেই মেয়ে একটু মাত্র ক্লিক বেট খেললো একটু ভিডিওর সামনেই, হ্যাঁ ভিডিওর শুরুতেই একটু কেঁদে কেঁদে বলে দিল, আমার দিদা শুনলাম ঠিক আছে, আমার এর কান্না শুনলে না আমার ওই কান্নাটার মানে টন আসে, কি বলতো কোনটা, যে ওই যে হ্যাঁ কী রে, আমার মুখ না দেখালে তোর বাড়িতে টাইল বসবে না, এই ধরনের টন আসে আমার। তো যাই হোক, এই যে যেই মেয়ে ভিডিওর শুরুতে একটু কয়েক মিনিট জাস্ট বলে দিল যে আমার দিদার জন্য কষ্ট হচ্ছে, আমরা ভাবতেই পারিনি এটা হবে, আমি যেদিন আসলাম সেদিনই দিদা হলো, মানে জাস্ট একটু দিদার জন্য একটু সিম্পিতি নিয়ে ভিডিও করে তারপরে পুরো সিম্পল একটা ব্লগিং আমাদের কাছে দিয়েছে, মানে ব্লগিংয়ে বোঝা যাচ্ছে সে কতটা খুশি আছে, ঠিক আছে। প্রত্যেকটা লোক ওদের বাড়িকার কোনো রকমের দুঃখিত নেই, কোনো রকমের কোনো দুঃখের ছায়া নেই, সবাই খুব ভালো আছে, খুশি আছে, ঠিক আছে। মানে যেমনি একটা ব্লগিং থাকে সেভাবে ব্লগিংটা আমাদেরকে দিয়েছে। তারপরেও এই যে যেই মেয়ে ওর বাড়িতে ওর মা কাজকর্মগুলো করছে, ঠিক আছে, মানে দিদার যে আজকে লোককে খাওয়াবে কাজকর্ম হচ্ছে, হ্যাঁ প্যান্ডেল করেছে, বেশি লোকের আয়োজন করেনি তবুও করেছে, তো সকাল থেকে ব্লগিংটা কেন শুরু করেনি? না বন্ধুরা, কারণ ওই বাড়িতে ছিলই না, ঠিক আছে। তারপরে বলি, যেই মেয়ে সন্দীপের বাড়িতে এতদিন সংসার করেছে, সেই মেয়ে যখন পরকিয়া করলো আর ওই মানে ওই গুটকাখোর যখন এর কানে মহামন্ত্র দিতে শুরু করলো না, যে তুমি 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করো, তোমার মান্থলি ইনকাম এত, তাহলে তুমি এই ধরনের লাইফস্টাইল কেন লিড করছো? তোমার তো নায়িকার মতো লাইফস্টাইল হওয়া উচিত, হ্যাঁ তুমি যা দেখতে সুন্দর, তোমার যা ইনকাম, তুমি তো যা মানে যা চাইবে তাই পাইবে, ঠিক আছে। যার জন্যই টিনু, ঠিক আছে, ওই টিনু ওই গুটকাখোরের সাথে প্লাস এই দালাল ঢেমনির সাথে আগে থেকে কন্ট্যাক্ট ছিল বন্ধুরা, যেটা সন্দীপ আমাদেরকে একটা রেকর্ডিংয়ে পরিষ্কার বুঝিয়ে মানে শুনিয়েছিল, যে এই ঢেমনির সাথে যখন ঢেমনি মন্দিরাকে সাপোর্ট করে, তখন কিন্তু টিনু বুঝতে পেরেছিল যে একমাত্র আমার এই প্রেমের এই রাসলীলাটার আমার যদি কেউ সূত্র মানে হয় মানে সঙ্গী হয়, সেটা হবে ওই দালাল ঢেমনি, ওই দীপ ভাই, বুঝতে পারলে? তো ওই দীপ ভাইয়ের সাথে আগেই কিন্তু যোগাযোগ করে ব্যাপারটাকে ক্লিয়ার করে নিয়েছিল। আর তখন তো সেটা ছিলই, তারপরেও টিনু ভেবেছিল ওই গুটকাখোরের সাথে একটা প্ল্যানিং ছিল, প্লাস মা, আমার মনে হয় মা বাবাও সাথে ছিল, ঠিক আছে। যার জন্য মা কিন্তু যেই রাত্রে ওদের বাড়িতে ছিল, রাতটা যেই রাত্রে ওই টিনুর মা এক জায়গায় ঘুমিয়েছিল, সেখানে কিন্তু পুরো প্ল্যানিং সেটা পরে হয়েছিল, কিন্তু আগে গুটকাখোরের সাথে হয়েছিল এগুলো, যে আমি তো ভিডিও করি, ভিডিওর মাধ্যমে তো ইনকাম, আমি যখন চলে যাব তো ভিডিও তো করা হবেই না, প্লাস এদেরকে মানুষ থুতো করবে, আমি সবাইকে গিয়ে বলবো যে আমাকে নির্যাতন করা হচ্ছিল 5 বছর ধরে। আর প্লাস আমার সাপোর্টার সোশ্যাল মিডিয়াতে তো আছে বিরাট বড় একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওই দালাল ঢেমনি, বুঝতে পারলে? তো যার জন্য টিনু এই সন্দীপকে সর্বনাশ করার জন্য এই পুরো প্ল্যানিংটা করে এই গুটকাখোরের সাথে প্রেম করে বাড়ি থেকে বেরিয়ে, ঠিক আছে, মা বাবা মানে যাই হোক ওই রাত্রে মামার বাড়িতে ছিল, সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে মামার বাড়িতে ছিল, তারপরে বাপের বাড়িতে, ঠিক আছে। তারপরে যেই মেয়ে যদি সত্যি সত্যি সন্দীপের বাড়িতে সংসার করতে আবার আসতো, তাহলে সেই মেয়ে কখনো কখনো হ্যাঁ ওই পরকীয়ার টেক নিয়ে বাড়ি থেকে বেরোতো না। যাই হোক পরকীয়ার ছিল, তারপরেও সেই মেয়েটা, ঠিক আছে, সেই মেয়েটা যদি সত্যি তার বাচ্চাটাকে ভালোবাসতো না, সত্যি তার যদি মধ্যে সংসার করার একটা চিন্তা ভাবনা থাকতো, তাহলে কোনো দিনও ওই মেয়েটা ওই বাপের বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে থাকতো, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে ছিল। মনে আছে তোমাদের যে প্রথম প্রথম এই নিজের ঠিকানা বলছিল না কোথায় আছে, ঠিক আছে, জাস্ট একটা দেওয়াল দেখতে পাচ্ছিলাম আমার পেছন দিকে। আর সেই মেয়ে কন্ট্রোভার্সি করতো, ওই শাশুড়িকে পরকীয়া বদনাম দিত না, তারপরে আমাকে নির্যাতন করা হতো না। প্রথম ভিডিওতেই সে কেঁদে কেঁদে বলেছিল, মনে আছে বন্ধুরা? প্রথম ভিডিওতেই কেঁদে কেঁদে বলেছিল। দ্বিতীয় ভিডিওর শুরুতেই সে ছেলের কথা বলেছিল, কারণ ভিউয়ার্সরা তাকে বলেছিল যে তুমি 4 মিনিটের ভিডিও করলে অথচ ছেলের কথাও বললে না। এগুলোই হলো গিয়ে টিনুর ফুল
প্ল্যানিং, যে কোনো মতো করে একে সোশ্যাল মিডিয়া থেকে পুরো ব্যান্ড করে দিব। হ্যাঁ, আর সোশ্যাল মিডিয়াতে ব্যান্ড হয়ে গেলে ইনকাম বন্ধ হয়ে গেলে এদের পরিবারটা পুরো রাই ছাই হয়ে যাবে। যার জন্য টিনু এই সমস্ত, বুঝতে পারলে, এই সমস্ত প্ল্যানিং। কিন্তু সীমাদি বলে না, যার পাশে কেউ নেই তার পাশে কিন্তু ভগবান আছে। ভগবান কিন্তু কাউকে না কাউকে আমাদের কাছে ঠিক ভগবানের দূত হিসাবে কাউকে পাঠিয়ে দেয় বন্ধুরা। তো সীমাদি, যেই সীমাদিকে পতিতা পতিতা বলা হচ্ছে না, আমি মনে করি সেই সীমাদি পতিতা, জানি না ওর পাস্ট আমি অতটা জানি না, কিন্তু যদিও পতিতা, হ্যাঁ পতিতা লয় থেকে যদি ওই আসে, তবুও বলবো একটা পতিতা লয় থেকে পতিতা এসে এই যে সুন্দর বার্তা বা কারো পাশে গিয়ে যে দাঁড়িয়েছে না ভগবানের দূত হয়ে, ওর কাছ থেকে কিন্তু এটা শিখার আছে রে দালাল ঢেমনি, বুঝেছিস? তুই একজনাকে ঘাড় দিয়ে তাকে চিবিয়ে চিবিয়ে খেলি, ইভেন সে এখন পদে পদে বুঝতে পারছে যে তোর সাথে মিশে তার কতটা ক্ষতি, কতটা সর্বনাশ হয়েছে মন্দিরা, বুঝেছিস? আর এই যে যাকে বলছিস পতিতা, যাকে বলছিস ভাই ভাতারি, সেই মহিলা কতটা ভালো, হ্যাঁ, যে সন্দীপ ওকে কখনো সঙ্গ ছাড়া করতে চাইছে না। দেখ কত ভালো সম্পর্ক, যে তাদের মধ্যে ফ্যামিলি বন্ডিংটা এতটা সুন্দর, এতটা স্ট্রং, যে সীমাদির বাড়িতে ওরা আসছে, কোনো প্রোগ্রাম হলে সীমাদি ওদের সাথে যায়। ভাবতে পারছিস কতটা সুন্দর একটা সম্পর্ক থাকলে সেই সম্পর্কের মধ্যে এই ধরনের, হ্যাঁ, মানে যাতায়াত থাকে বা এই ধরনের সম্পর্ক থাকে। আর এই যে সীমাদি কৃষাণুকে কতটা ভালোবাসে। দেখ কৃষাণু ওই দিন গাড়িতে সন্দীপ বলছিল না যে আমাদের কাছে কম থাকছে, কৃষাণু এখন পিসির কাছে থাকছে, সেখানেও দালাল ঢেমনির প্রবলেম যে একটা অন্য এই বাচ্চাকে অন্য কার কাছে ছেড়ে দেবো হেনা তেনা। দেখ ঢেমনি, বাচ্চা কারো কাছে থাকলে বুঝে নিবি ওই মহিলা ওকে কতটা ভালোবাসলে বাচ্চাটা ওর কাছে, হ্যাঁ, ফ্রি থাকে, ভালো থাকে, বুঝেছিস ঢেমনি? তো এটাই হলো মেন কথা বন্ধুরা, যে টিনু যে ফুল প্ল্যানিংটা করেছিল, ইভেন যার জন্য টিনু, হ্যাঁ, এই যে সমস্ত চক্রান্ত গুটখাখোরের সাথে প্রেম, এখন যে দেখতে পাচ্ছে টিনু যে সন্দীপ তো বাবারই, সন্দীপের তো কোনো ক্ষতি করতে পারলাম না, সন্দীপ তো দিব্যি ব্লগিং করছে, দিব্যি পরিবারের সাথে সুন্দর আছে, এমনকি তার পাশে এমন একটা মানুষ দাঁড়িয়েছে, স্ট্রং মানুষ, যেই মানুষটা ওকে কখনো নম্রতা শিকার, মানে নম্রতা বলতে কি, ওকে কখনো মনোবল দিক থেকে ভাঙতে পারবো না আমি, এমন একটা মানুষ ওর পাশে দাঁড়িয়েছে, সব সময় ওকে মনোবল জগিয়ে রাখছে, ওকে না ওর পুরো ফ্যামিলিকে, ঠিক আছে? তো সেই সেই সীমাদিকে এখন সরানোর জন্য এই নতুন করে প্ল্যানিং টিনু শুরু করেছে, যে এর জন্য আমি সংসার করতে যেতে পারছি না। আরে বোরটা তোর, শ্বশুর বাড়িটা তোর, ঠিক আছে? সীমাদি তো মাত্র কয়েক মাস হলো তোর পরিবারের সাথে জড়িত, তাহলে তোর পরিবারে তুই কেন যেতে পারছিস না টিনু? কি এমন করেছিস, কতটা নিজে নিচে নেমে গেছিস, এই পরকীয়া করেছিস, পরকীয়া টেক নিয়ে বা পরকীয়া করে একটা ছেলের সাথে জড়িয়ে তুই শ্বশুরবাড়ি ছেড়ে এই চলে আসলি গিয়ে বাপের বাড়িতে, সেখানে এসে আবার এখানে ওখানে লুকিয়ে লুকিয়ে প্রেমিকের সাথে দেখা করছিস। তোর ইচ্ছা যদি সত্যি যাওয়ার থাকতো তাহলে তুই এগুলো করতিস না, আর তাছাড়া তুই পরকীয়া করতিস না। প্রত্যেকটা পরিবারে অশান্তি টুকিটাকি হয়, সেগুলো হ্যাঁ আলাদা, আর তুই যে বদনামটা নিজের সাথে নিয়ে এসিস না, সেটা কিন্তু পুরোটাই আলাদা। তো যাই হোক, তুই এখন যে এখানে আছিস, আর তুই যদি সত্যি সত্যি সন্দীপের সাথে সংসার করতে চাস, তুই যা। সীমাদি তোকে কি মাঝখানে আটকে রেখেছে? আটকে রেখেছে তোকে না? তুই ওর জন্য সংসার করতে পারছিস না? লজ্জা লাগে না বলতে? তুই যা, তোর বরের কাছে যা, তোর বর যদি তোকে গ্রহণ করে তো সীমাদি কী করবে? সীমাদি কিচ্ছু করতে পারবে না। তোর শাশুড়ি তোকে যদি মেনে নেই, সীমাদি কী করবে? সে তো বাইরের একটা মানুষ, সে শুধুমাত্র ওই পরিবারটাকে ভালোবাসে, বুঝেছিস? যার জন্য ওদের পাশে দাঁড়িয়েছে। ওকে সরানোর জন্য, হ্যাঁ, তোকে কোনো রকমের প্ল্যানিং করার দরকার নেই। ওই যখন দেখবে না যে পরিবারটা ঠিকঠাক আছে বা আমার এখানে প্রয়োজন নেই, ঠিক ওই সরে যাবে। আর তাছাড়াও বলি যে সন্দীপ চাই, সন্দীপের ফুল ফ্যামিলি চাই, ওর বাবা মা চায় যে সীমাদি ওদের পাশে থাকুক। সুতরাং তুই এখানে, হ্যাঁ, বেশি মাতলামি করতে আসে না, নতুন করে ড্রামা ক্রিয়েট করিস না। কারণ আমরা সবাই ভালো করে জানি যে তুই যে এই যে বিয়ের আগের কথাগুলো বলছিস, সমস্তটাই মনে হয় তুই কোথাও না কোথাও এই সীমাদিকে বদনাম করার জন্য এই কথাগুলো বলছিস, যাতে মানুষ বুঝে যে আমি ওই সংসারে যেতে চাইছি, আর এই মানে দালালের জন্য যেতে পারছি না, যাকে তুই দালাল দালাল বলছিস, সন্দীপের দালাল। ঠিক আছে? তোর পরিবার তুই যা, তোর পরিবার, তোর যদি যাওয়ার ইচ্ছা থাকে যা না। তাহলে মাল রিকভারিটা করলি কেন? নাটকটা করলি কেন? কেন করলি? ওই গুটখাখোর কি আসল রূপটা দেখিয়ে দিল না? গুটখাখোর কোনোদিনও একটা মেয়েকে নিয়ে পার্মানেন্ট থাকতে পারবে না বন্ধুরা, বুঝতে পারলে? গুটখাখোর ওর মাসে মাসে মেয়ে চেঞ্জ করা চাই, ওর একটা মেয়ের, হ্যাঁ, ইসে পোষায় না, যে মেয়ের বান্টু চেঞ্জ করা লাগে, ওরও অমনি মেয়ে চেঞ্জ করা লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তো প্লিজ তোমাদের অমূল্য মতামত
অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। সীমাদি এই যে সন্দীপের সাথে এতটা মিল, সন্দীপের পরিবারের সাথে এতটা মিল, এটা কিন্তু যারা সন্দীপকে ভালোবাসে তারা কিন্তু সবাই চায় যে সীমাদি ওদের সাথে এই সম্পর্কটাকে বজিয়ে রাখুক। আমরা সবাই চাই, কারণ এমন একটা মানুষ সত্যি সত্যি যদি পাশে থাকে না, মানুষ কখনো কিন্তু মনোবল দিক থেকে ভেঙে পড়ে না। চলো, টাটা।